আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কয়েক বন্ধু মিলে হঠাৎ করেই আমাদের একটি ঝটিকা সফর বলা চলে, হঠাৎ করে প্ল্যান। এটা ছিল আমাদের কর্মী উদ্যোক্তা গ্রুপের সহযাত্রী, যে তাদের ট্রাভেল গ্রুপটা আছে, সহযাত্রীর সাথে আমাদের দ্বিতীয় বা তৃতীয় ভ্রমণ। আলহামদুলিল্লাহ আমরা আজকে যাচ্ছি সিলেট। প্রতিমধ্যে আমরা ফজরের নামাজ পড়ে নিলাম। এটা সিলেট বাস স্টেশন, আধুনিক বাস স্টেশন বলা হয় এটাকে। মানে একটি আধুনিক বাস স্টেশনে যে সকল নাগরিক সুবিধা থাকার কথা, ওই সকল সুবিধা এখানটায় পাওয়া যায়। এটা একটা ভালো দিক। এটার অবকাঠামোগত উন্নয়ন খুব সুন্দর। এখানে আমরা সকালবেলা বাস থেকে নেমেই আমাদের ইমরান এবং কালামের সাথে একটু কথা বলছিলাম। সিলেট আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলার ভিতরে আমাদের হযরত শাহজালাল শাহ কোরআন রহমাতুল্লাহি আলাইহি ওনারা আছেন, যাদের উসিলায় আমরা এই বাংলাদেশে, উপমহাদেশে, মানে এই পূর্ব মানে ভারতবর্ষে আমরা ইসলাম পেয়েছি। এজন্য সিলেটটা আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা সারাদিন আজকে সিলেট শহর বিভিন্ন জায়গায় ঘুরবো। আপনারা সঙ্গে থাকবেন আশা করি। ভিডিওটি খুবই আপনার জন্য এনজয় করবেন আমাদের ভিডিওগুলো। ঠিক আছে, তো যেটা বলছিলাম, ইমরান এটাকে আমাদের সিলেটে জেলা বলে হয়েছে, মূলত সিলেট হলো একটি বিভাগ। তো আমরা সকালবেলা বাস থেকে নেমেই হোটেল পানসি ইনে নাস্তা সেরে নিব। আমাদেরকে এখানে নাস্তা করাবে। আমরা মূলত একটা প্যাকেজের আওতায় এসেছি। কর্মী উদ্যোক্তার যেই সহযাত্রী ট্রাভেল গ্রুপটা আছে, ওখান থেকে আমরা একটা 2 দিনের প্যাকেজ নিয়েছি। সেখানে সব কিছু ইনক্লুডেড, আমাদের যাওয়া আসা থাকা খাওয়া। তা আমরা নাস্তা সেরে আমাদের এই রুতাব এই হোটেলটায় উঠেছিলাম, রুতাব ইন্টারন্যাশনাল। ঠিক যে ওইখানটায় পানসি হোটেলের পাশেই, এটা রুতাবের নিচতলা বা রিসেপশন বলা চলে। হোটেলটি আসলে এক কথায় অসাধারণ একটি হোটেল। মোটামুটি মধ্যম সারির হোটেলের মধ্যে এটা ডেকোরেশন, কারুকাজ, আর খুব আকর্ষণীয় একটা ব্যাপার হলো মানে পুরো হোটেলটা কিন্তু লোহার একটা স্ট্রাকচারের উপরে দাঁড়ানো। এই যা দেখতে পাচ্ছেন পুরো হোটেলটাই 3 তলা হয়তো বা 4 তলা। হোটেলটা পুরোটাই লোহার স্ট্রাকচার, লোহার একটা অবকাঠামোর উপরে এটাকে বানানো হয়েছে। প্রত্যেকটা ডেকোরেশনই মানে খুব সুন্দর এবং আনকমন। ভদ্রলোক, সম্ভবত রুতাবের যিনি মালিক, উনি ইসলামী ঘরানার বা ইসলামী মানসিকতা প্রত্যেকটা জায়গাতে সেটার আমরা ছাপ দেখতে পাচ্ছি। মানে ইসলামিক ক্যালিগ্রাফি, ইসলামিক বিভিন্ন লেখা, বিভিন্ন হাদিসের বাণী এবং বিভিন্ন কোরআনের আয়াত। এবং এটা হচ্ছে লিফটের 3য় তলায়, আমরা যেই তলায় ছিলাম। আমরা সকালে নাস্তা সেরে আমাদেরকে বলা হয়েছে যে অল্প সময়ের মধ্যে আমরা আজকে যাব ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে আমরা রওনা হব। তো আমরা আমাদের ব্যাগ আমরা যাওয়ার জন্য গুছিয়ে দ্রুত যেন আমরা নিচে চলে আসি। তো এই ফাঁকে আমি একটু ভিডিও করলাম, হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো পুরাতন জেলখানার পাশে রুতাব হোটেলটা। আপনারা যারা সিলেট যাবেন, আমার থাকবে যে আপনারা অবশ্যই রুতাব হোটেলে একটু ঘুরে যেতে পারেন। তাদের ব্যবহার এবং তাদের সার্ভিস এবং সর্বোপরি তাদের রুম এবং ডেকোরেশনগুলো খুবই সুন্দর এবং বাজেটও স্বল্প বাজেটের মধ্যে। আপনারা যারা অল্প বাজেটে বা স্বল্প বাজেটে সিলেট শহরে ঘুরতে চাচ্ছেন বা রাতে থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে আপনার রুতাব এই হোটেলটায় দেখতে পারেন। এটা হচ্ছে পুরাতন জেলখানা ঠিক অপোজিটে, হোটেল পানসি সাথেই। তো আমরা নাস্তা সেরেই মানে খুব দ্রুতই আমরা নিচে চলে যাব। কারণ হচ্ছে আমরা সারাদিন আজকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর, সম্ভবত রাতারগুলো যাওয়া হবে, সেখানটায় আমরা ঘুরে আজকে রাতে চলে আসব। তারপরে আমরা আগামীকালকে আমাদের আবার নতুন করে প্ল্যান হবে। এই 306 রুমটায় আমরা ছিলাম। এটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছেন উপরে লোহার বিমগুলো দেখা যাচ্ছে এবং দেয়ালগুলো কিন্তু খুব সুন্দর করে আসলে রং করা বা এই জিনিসটা কিভাবে করেছে সেটা আমি জানি না,
কিন্তু দেখতে সুন্দর লাগছে। আমি আবুল কালাম এবং ইমরান এই রুমটায় ছিলাম, আমরা 3 জন। প্রত্যেকটা রুমেই একটা করে বিছানা আছে, ড্রেসিং টেবিল এবং ইন্টারকম, পাশাপাশি লন্ড্রি সার্ভিস পেয়ে যাবেন। একটা সুন্দর টয়লেট আছে। এই লোহার স্ক্রুগুলি দেখা যাচ্ছে। আসলে পুরো বিল্ডিংটাই যেটা বলেছিলাম, এটার ভীম কলাম পুরোটাই স্ট্রাকচারটাই মূল কাঠামোটা লোহার মধ্যে লোহা দিয়ে বানানো। লোহার উপরেই আপনার টাইলস বা যেটা ফ্লোর বলেন সেটা করা হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে রুতাবের ফেসবুক পেজের লিংক এবং আমাদের সহযাত্রী গ্রুপ, যে ট্রাভেল গ্রুপের মাধ্যমে আমরা এই ট্যুরে আমরা জয়েন হয়েছি, সেই ট্রাভেল গ্রুপের লিঙ্কও দিয়ে দেব। এটা হচ্ছে নিচে রুতাবের রিসিপশন। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুরনো কিছু মুদ্রার বা টাকার খুব সুন্দর করে সেটা বাঁধিয়ে রেখেছেন। নিচে একটু ছোট্ট নামাজের ঘরও আছে নামাজ পড়ার জন্য, এবং রিসিপশনের মধ্যে খুব পরিপাটি করে সাজানো। আমরা একটু অপেক্ষা করছিলাম, আমাদের কয়েক সাথী ভাই আমরা একটি বাস পুরো রিজার্ভ করে এসেছি। তা আমাদের কিছু ভাই এখনও উপর থেকে নামেনি। তো আমরা এখন আমাদের হোটেল থেকে নেমেই আমরা কিন্তু আমাদের ভোলাগঞ্জে সাদা পাথর আমরা উদ্দেশ্যে রওনা হব। সেখানে আমরা সেজন্য আমাদের নাস্তা পর্ব শেষ, আমরা হালকা ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়েছি। এখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আজকে আপনাদের সাথে আমরা একটা খুবই অ্যাডভেঞ্চার একটি ট্যুর শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আমাদের গাড়ির মধ্যে নেই, আমরা কিন্তু গাড়ির উপরে আছি। যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ইমরানের সাথে আছে, কালাম উঠে গেছে। আমরা কিন্তু এখন গাড়ির ছাদে আছি, আমরা ছাদে এবং চাক্কায় এবং আশা করছি ট্যুরটা খুবই এনজয় করবো আমরা। পাশাপাশি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। উপর থেকে আমাদের ভিউগুলো, দৃশ্যগুলো আরো সুন্দর আসবে। আমাদের সাথে আছেন বরকতুল্লাহ ভাই। বরকতুল্লাহ ভাই, কিছু বলুন। আসলে ওনাকে ধন্যবাদ, উনি আমাদেরকে উপরে ওঠার জন্য উৎসাহিত করেছেন। যদিও নিজে উনি মাঝখানে বসবেন, সেফটির জন্য আমাদেরকে বাইরে দিচ্ছেন। তো বরকতুল্লাহ ভাই, আপনি যদি কিছু বলতেন আমাদের আজকে ট্যুর। আলহামদুলিল্লাহ, কেন উপরে আসলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা সফর করতে যাচ্ছি। আমাদের সফরের সেই রুটিন শুরু হয়েছে ইয়েস্টারডে রাতে। আমরা সকালে সিলেটে আলহামদুলিল্লাহ পৌঁছালাম। আমি দেখতে পাচ্ছি সেগুলো, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা আছে, আমি সিলেটের আগে আসছি ট্যুরে, সেখান থেকে দেখা যাচ্ছে আমার কিছু আলাদা এক্সপিরিয়েন্স আছে। এটা যারা আসে না তাদেরকে আমি শেয়ার করতে পারবো। নাম্বার 2 হচ্ছে সিলেটটা ভ্রমণের জন্য, সফরের জন্য খুবই উপযোগী একটা জায়গা এবং সুন্দর সুন্দর স্পট আছে। আল্লাহ যেহেতু বলেছেন কুলফি রুফিল আউট, এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ সিলেটের একটা অবস্থান আছে। এরপরে হচ্ছে এই ছাদে আসার বিষয়ে কেন আসলেন? হ্যাঁ, এটা এই মেইন পয়েন্টে আসেন। জি, আমাদের ভাই সে আসলে জানতে চাইলো আমি কেন ছাদে আসলাম। আমার একদম হাই ক্লাসের সিট, একদম প্রথম সারিতে প্রথম সিটটা হচ্ছে আমার। এসি কেবিন থাকতে কেন আপনি উপরে আসলেন? রাইট, এটা আমি ওনাদেরকে বুঝাইতে চাইছি। ওনারা আসলে কনফিউশনে আছে কেন আসলাম। এখন আমি বর্ণনা দিচ্ছি। তারা সম্ভবত কেউ পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় কখনো সম্ভবত সফর করেন নাই, আমার যতটুকু ধারণা। যদি করতো তাহলে এই কোশ্চেনটা তারা করতো না যে কেন ছাদে আসলাম। এই জন্য হচ্ছে ছাদে যদি যাওয়া হয়, সেক্ষেত্রে এই ছাদে যে কয়েকজন আমরা থাকবো, 4-5 জন, এইখানে যেভাবে মজা আনন্দ করা যাবে, ইসলামী সংস্কৃতি, নট অ্যালাউ অন ইসলামিক সংস্কৃতি। আমরা এখানে গান গজল ইত্যাদি ইত্যাদি এগুলো গাবো। হ্যাঁ, মোটামুটি আনন্দ হবে ইনশাআল্লাহ। সেই কারণে এই 4-5 জন যদি যারাই আসে দেখবে, এদেরও ভালো লাগতেছে, এদের দেখা দেখি তারা নিশ্চয়ই অনেক অনেক চলে আসবে। আর এইখানে হচ্ছে বাসের যে ছাদের যে কন্ডিশন, সাধারণত ভালো বাস অথবা ঢাকার বাস, এগুলো ছাদে কোনো ব্যবস্থাপনা আসলে থাকে না। কিন্তু আমরা গ্রামে ছোটোকালে যখন বিভিন্ন মাহফিলে যেতাম, সারসিনা সরমনায় ইত্যাদি ইত্যাদি, সেখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ছাদে যাইতাম, সেখানে সিকিউরিটি থাকতে। এখন বর্তমানে এই বাসটা ভালো লাগছে যে ছাদে তার একটা সুন্দর ব্যবস্থা আছে, সেফটি আছে, এবং হচ্ছে আমরা একটা টুল আছে, টুলটা খুব বেঁধে নিয়েছি। এরপরে হচ্ছে যদি আরো সেফটি প্রয়োজন হয়, আমি মাঝখানে বসবো, দুই পাশে 2 ভাই বসবে। হ্যাঁ, কোনো অসুবিধা হলে ওনারা ইনশাআল্লাহ ভাই যদি আমাদের পাশে বসে তাহলে মনে হয় আমাদের খুব নিরাপদ বোধ। কারণ হচ্ছে এখানে যে আসলে লিডার একটা বিষয় আছে, উনি যদি সেফ না থাকে তাহলে আসলে দল বাঁচবে না। এই জন্য 2-1 জন সৈন্য যদি মারা যায় তারপর সমস্যা
সমস্যা নাই, লিডার থাকতে হবে। এই তবে ইনশাল্লাহ আমি যেহেতু আছি। দেখেন ভাই, তো আপনারা তখন আমাদের বরকতুল্লাহ ভাইয়ের অনেক লেকচার শুনলেন, মূল্যবান কথা শুনলেন। আসলে উনি খুব ভালো মানুষ, খুবই মানে মিশুক একটি মানুষ, ওনার সাথে সফর করে খুব ভালো লেগেছে। তো আমরা এখন আমাদের সফরের উদ্দেশ্যে রওনা হব। আরেকটা কথা, আমি কখনোই আসলে বাসের ছাদে বা ট্রেনের ছাদে উঠিনি, তো ওঠার অভিজ্ঞতাও নেই। বরকতুল্লাহ ভাই উঠলেন, তাই ভাবলাম সাহস করে উঠেই যাই, যেহেতু কালাম এমরান সাথে আছে। সত্যি মানে অসাধারণ একটা মুহূর্ত ছিল সেই ভিউটা উপর থেকে। এখন যেহেতু আমরা শহরের মধ্যে আছি, এখন প্রথমে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাব। ওখান থেকে একটু জিয়ারত করে তারপর আমরা সেখান থেকে সিলেট মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে রওনা হব। তারপরে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর যাব। তো আমরা কিন্তু সহযাত্রী যে ট্রাভেল গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, পাশাপাশি রুতাব যে হোটেলে আমরা ছিলাম সেটার লিঙ্কও দিয়ে দেব। তো আমরা এখন আছি হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। আসলে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে আমরা যেহেতু ঘুরতে গিয়েছি এবং সেখানটা একজন বড় আল্লাহর ওলির মাজার আছেন, তো ভাবলাম একটু জিয়ারত করে যাই। তো এখানটায় কিন্তু আপনি অনেক শরীয়ত বিরোধী অনেক কার্যক্রম দেখতে পাবেন, সেটাকে অ্যাভয়েড করে নিজের মতো করে একটু জিয়ারত বা যদি দেখতে চান ঘোরার উদ্দেশ্যে দেখে যেতে পারেন। আপনি এখানে ছবি তুলতে পারবেন না, কিন্তু আপনি সেখানে সেজদা করতে পারবেন। আজব ধরনের নিয়ম। আমি একটু ছবির ক্যামেরা বের করেছিলাম, কিন্তু তারা অনেক আমার সাথে খারাপ ব্যবহার করেছে যেখানে দায়িত্বশীল যারা ছিলেন। তো যাই হোক, এখানটা অনেক কিছু আছে, এখানে গজার মাছ আছে, অনেক মিথ আছে গজার মাছ নিয়ে, অনেক অনেক কথা আছে, সেটা আমরা না যাই। তারপর এখানটায় কিন্তু অনেক এই কবুতর আছে, বলা হয় নাকি কবুতর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এখানে মানে উনি আসেন সিলেটে, সিলেট কিন্তু একসময় এটার নাম ছিল শ্রীহট্ট। এটা শ্রীহট্ট নামে পরিচিত ছিল। মধ্যযুগের দিকে সেন এবং দেব বংশের লোকেরা এটাকে নিয়ন্ত্রণ করত। তার পরবর্তীতে এখানে আমাদের এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি ইয়েমেন থেকে এখানে এসেছিলেন এবং 14 শতকের দিকে উনি এটাকে এই অঞ্চলকে জয়লাভ করেন। হিন্দু রাজাদের থেকে উনি সিলেটকে জয়লাভ করেন এবং একসময় এটার নাম কিন্তু জালালাবাদ নামে পরিচিত ছিল। সম্ভবত শাহজালাল রহমতুল্লাহ ওনার নামে যে জালাল শব্দটা, সেখান থেকেই জালালাবাদ হয়েছিল। তো আমরা এখন মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি। সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের কিন্তু নিচে আমাদের জন্য সিট বরাদ্দ ছিল, কিন্তু আমরা উপরে উঠে পুরো ভিউটা, পুরো সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করার জন্য বসেছি। এটা হচ্ছে ছোট মিনি বাস, এর বড় ধরনের বাস ওখানটায় যান, এই জন্য সবাই যারা ট্যুরে যান বড় বাস থেকে নেমে ছোট ছোট মিনি বাস নিয়ে আপনার স্পটে যেতে হয়। আমরা এখন আছি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মালিনীছড়া চা বাগান। মালিনীছড়া চা বাগান মূলত অনেক বড় একটি অঞ্চল নিয়ে এটার বিস্তৃতি। চা বাগানে এটা সম্ভবত সিলেটের মধ্যে সবচেয়ে পুরনো চা বাগান, অনেক পুরনো চা বাগান। তো আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সবচেয়ে পুরনো মালিনীছড়া, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় চা বাগানের একটি, এবং এখান থেকে মূলত সিলেটের চায়ের গোড়াপত্তন। এটাকে বলা হয় মালিনীছড়া চা বাগান। এখানটায় এটার আয়তনটা প্রায়, এটা সিলেট শহরের খুব কাছাকাছি এই বাগানটা অবস্থিত। উঁচু নিচু অনেকগুলো টিলা আছে এখানে, এবং এখানে প্রায় 1200 একর জমি এখানটায় রয়েছে। এছাড়া রয়েছে রাবার আবাদের জন্য 700 একর জমি এবং কারখানা, আবাসন, বৃক্ষ, বনজঙ্গল, অন্যান্য বাকি অংশটুকু রয়েছে। এবং এখানটায় প্রায় আমাদের দেশের যতটুকু চা হয় তার প্রায় 90% চা কিন্তু সিলেটে হয়। এই জন্য সিলেটকে কিন্তু দুটি পাতা একটি কুড়ি দেশও বলা হয়। তারপরে আছে এখানটায় প্রায় 1500 একর জায়গার উপর অবস্থিত এই চা বাগানে সিলেটের অথেন্টিক যে চায়ের স্বাদ, রং সবগুলো এখানটায় পাওয়া যায়। এবং এখন আমরা চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরের একেবারে, যেখান থেকে আমাদের আবারও নৌকা বা ট্রলার ভাড়া করতে হবে। এখানটায় এই বড় বড় বস্তাগুলো আসলে এটা বাঁধ, নদী রক্ষা বাঁধ বা নদীর পার যাতে ভেঙে না যায়। এগুলো দেখলে অনেকটা মরা তিমি মাছের মতো মনে হয় আমার কাছে, যেন কোনো মরা তিমি মাছ এখানটায় পড়ে রয়েছে। তো আমরা এখান থেকে টিকিট কেটে এখান থেকে
ঘাট থেকে টিকিট কাটতে হয়। টিকিট কেটে ছোট ছোট নৌকা, ইঞ্জিন চালিত নৌকায় করে আমরা ভোলাগঞ্জের যে সাদা পাথর, উজান থেকে যে পাথরগুলি নেমে আসছে। ভোলাগঞ্জ মূলত সিলেট উপজেলার কোম্পানীগঞ্জ উপজেলার ঢালা নদীর তীরে অবস্থিত। এটি সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে। এখানে আপনি গেলে কিন্তু মানে যাওয়ার জন্য লাইনের কোনো বাস বা সিএনজি এখানে পাবেন না। আপনি এখানে সিএনজি অথবা ছোট ছোট মিনি বাসগুলো আপনি রিজার্ভ করে এখানে যেতে হবে। তারপরে টিকিট কেটে নৌকা, ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকায় আপনাকে এইখানে আসতে হবে। এখানে আসলে কিন্তু আপনি খুব সুন্দর মানে পাথর, নদী, ঝর্ণার একটি অপূর্ব মেলবন্ধন দেখতে পাবেন। আর ঝর্ণার পানি যেহেতু অবশ্যই পানি খুবই শীতল এবং ঠান্ডা, যেই শীতল পানিতে আপনার মন প্রাণ এটাও শীতল হয়ে যাবে। এখানে পানিগুলো মোটামুটি পরিষ্কার। এখন অনেকেই এখানে গোসল করতে আসেন, একটি ঠান্ডার একটি অনুভব, শীতল পানির একটি অনুভব নিতে আসেন। তা আমরাও এখানে আমাদের যেই সহযাত্রী গ্রুপের মাধ্যমে আমরা সফরটা করেছিলাম, সেখানে আমরা আমাদের গ্রুপ নিয়ে আমরা এখানে অবস্থান করছি। ছোট ছোট এখানে বিছানা আছে, ছাতা দেখতে পাবেন। এই পাশে পাহাড় জুড়ে আপনি ভারতের যেই পাহাড়গুলো সেগুলো আপনার দৃশ্যমান হবে, এবং এই পাহাড় থেকে নেমে আসা এই পানিগুলো কিন্তু এখান দিয়ে বয়ে যাচ্ছে। আর ছোট ছোট অসংখ্য এমন ঘরের মতো দেখতে পাবেন। এখানে আপনি আসলে কাপড়, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখার জন্য ছোট ছোট ক্যাবিনেটের ব্যবস্থা আছে, যেটা ঘন্টা হিসাবে ভাড়া দেওয়া হয়। আমি কিছুটা পানির নিচের দৃশ্য ভিডিও করার চেষ্টা করেছিলাম, হয়তো দেখা যাচ্ছে কিনা পরিষ্কারভাবে। এটা হলো পানির নিচে যে পাথরগুলো আছে সেগুলোর একটা দৃশ্য। তারপর আমরা সারাদিন গোসল টোসল করে আমরা চলে এসেছি আমাদের পুনরায় আবার শহরের দিকে। এখানে আমরা একটা হোটেলে, ভোলাগঞ্জ পাথরের পাশেই একটা হোটেল, এখানে হোটেলে আমরা খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসে সবাই উঠে পড়ছিলাম। তো উঠে পড়ার আগে কিছু চকলেট এবং অন্যান্য জিনিস যেগুলো ভারতের বর্ডার পার হয়ে বাংলাদেশে আসে, তুলনামূলক শহর থেকে এখানে কম দামে পেয়ে যাবেন। এছাড়াও আপনি গেঞ্জি, টুপি বা জুতা যাদের যা প্রয়োজন, অনেকে বাসা থেকে গেঞ্জি আনতে, প্রচুর রোদ এখানে, আর অনেকে হ্যাট পছন্দ করেন, তো সেক্ষেত্রে সেগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো পুনরায় আমরা শহরে চলে আসি এবং আমার যে হোটেল রুতাব সেখানে অবস্থান করি, এবং রাতে আমাদের পাঞ্চি ইন যে হোটেলটা, সেখানে আমরা রাতের খাবার খেয়ে যার মতো ঘোরাফেরা করি এবং আগামীকালের জন্য আবার প্রস্তুতি নিতে থাকি।